নমস্কার, আমি সুস্মিতা। আমার প্রথম ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যেই দিনটার ভিডিও শেয়ার করছি, বারটা রবিবার, আর আমরা ভোর 4টের সময় বেরিয়ে পড়েছি প্লেন ধরবো বলে। ওই দেখুন, এই ঘড়িটা চিনতে পারছেন? এয়ারপোর্টে যাওয়ার পথে পরে লেক টাউনের যে ঘড়িটা, সেটা। ভোরের ফ্লাইট হলে যা হয়, সারা রাত জেগে কোনো রকম ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন, দেখতে দেখতে পৌঁছে গেলাম এই যে এয়ারপোর্টের রাস্তাটা। ভোর রাতে হালকা বাতাসের সাথে বেশ ভালোই লাগছিল। দেখুন, এখানে আমরা একা নই, আমাদের মতোই কত আরও মানুষ এসেছে এই ভোরবেলায় ফ্লাইট ধরবে বলে। পরপর কতগুলো এই গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। এবার গাড়ি থেকে নেমে দাঁড়ান, এয়ারপোর্টে ঢুকি। আগে চেক ইন কাউন্টারে ব্যাগগুলোকে রেখে আর আমাদের গেটটা দেখে নিচ্ছিলাম কোথায় আছে। তারপর যা জোর খিদে পাচ্ছিল, ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তো আমাদের গেটের সামনেই ছিল এই এসকেলেটরটা দিয়ে উঠেই ট্রাভেল লাউঞ্জ, ওখানেই কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। দেখতে দেখতে রাতের অন্ধকার ফুটে ভোর হলো, আর আমরাও রওনা দিলাম আন্দামানের উদ্দেশ্যে। মাঝ আকাশে জানলা দিয়ে তাকিয়ে দেখলাম, মনে হচ্ছে প্লেনটা তুলোর ওপর দিয়ে যাচ্ছে। পুরো একদম মেঘের পরত হয়ে রয়েছে আর প্লেনটা তার ওপর দিয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে, তাই কিছুটা রেকর্ড করে রাখলাম। আর 2 ঘন্টার মধ্যেই আমরা চলে এলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এটি একটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। বঙ্গোপসাগরের ওপরে 572টি দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। একরাশ নীল জলরাশির মধ্যে সবুজে ঘেরা দ্বীপগুলো দেখতে এত সুন্দর লাগছিল, একটা স্মৃতি মনের খাতায় লিখে রাখলাম। সত্যি, এটা না ভাষায় বর্ণনা করা যায় না, যতটা পেরেছি ভিডিও করে রেখেছি। এরপর আমরা নামলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা পোর্ট ব্লেয়ারে অবস্থিত। সেখানে নেমে হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এই যে জায়গাটা দেখছেন, এখান থেকেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডে একটা ফেরি করে। এই জেটিটাকে আবারদিন জেটি বলে বা রাজীব গান্ধী জেটি বলে, তাই এইখানে একটি রাজীব গান্ধী স্ট্যাচু করে দেওয়া আছে, তার নামেই এই জেটিটার নাম। কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতেই আমাদের বোট চলে আসে, আর তারপর আমরা লাইফ জ্যাকেট পরে বোটে উঠে এই এক রাশ নীল জলরাশির মাঝখান দিয়ে চললাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে। স্বাধীনতার আগে প্রায় 84 বছর এটা ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল। এত ভালো আবহাওয়া, সবুজে ঘেরা দ্বীপ আর দূষণমুক্ত পরিষ্কার পরিবেশ দেখে মনে হয় ব্রিটিশরা রস আইল্যান্ডকে তাদের হেডকোয়ার্টার করে নিয়েছিল। আর এই দ্বীপটার নাম ক্যাপ্টেন ড্যানিয়েল রসের নামেই রাখা হয়েছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজরাও বেশ কয়েক বছর এই দ্বীপটাতে রাজত্ব করেছে। বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার এই দ্বীপটির নতুন করে নামকরণ করে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নামে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রস আইল্যান্ডে। এখানে নেমেই আমরা দেখলাম প্রচুর প্রাচীন ধ্বংসস্তূপ রয়েছে এবং গাছগুলো শিকড় দিয়ে এই ধ্বংসস্তূপগুলোকে আঁকড়ে ধরেছে। আর এছাড়াও আমরা দেখলাম প্রচুর হরিণ রয়েছে এই আইল্যান্ডে। চলুন আপনাদের ওই দিকটাতে নিয়ে যাই। ওই দিকটাতে না ওই সুইমিং পুল আছে, যেটা ব্রিটিশদের সময় ইউজ হতো। ভাবুন কত পুরনো সেই সুইমিং পুল আছে। এছাড়াও এক ক্লাব হাউস আছে যেখানে তারা পার্টি করতেন। এই দেখুন সুইমিং পুলটা, ভাবুন তো এই সুইমিং পুল থেকে সেই সময় ওই এত সুন্দর দৃশ্যটা দেখা যেত।
ভাবাই যায় না, এখন ভাবলে কীরকম লাগে। আর এই ডান দিকেরটা এটা চেঞ্জিং রুম ছিল। এছাড়াও এখানে একটা বড় লাইট হাউস আছে। চলুন ওই লাইট হাউসটার দিকেই যাই এবার আমরা। হেঁটে হেঁটে আমরা এই লাইট হাউসটার দিকে যাচ্ছি এখন। আর রাস্তায় দেখুন কার সাথে দেখা হবে, এই দেখুন কে দাঁড়িয়ে আছে। রাস্তা জুড়ে একটি এত বড় শিংওয়ালা হরিণ দাঁড়িয়ে রয়েছে। লাইট হাউসটায় যেতে গেলে আমাদের বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। এই যে নিচে নেমে গেছি। এবার দেখুন কি সুন্দর, পুরো জলের ওপরে এই লাইট হাউসটা। এই ব্রিজের মধ্যে দিয়ে যেতে হবে, গিয়ে এই লাইট হাউসটা আমরা দেখতে পাবো। জলগুলো একবার দেখুন, নীল জল। এই লাইট হাউসটা এত সুন্দর লাগছে, দৃশ্যটা দেখতে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। এরপর আমরা রওনা দিলাম নর্থ বে আইল্যান্ডের দিকে। এখানে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় দিয়েছিল। যদি কেউ কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চায় তো এখানে করতে পারবে। এখানে আমাদের একটা গ্লাস বটম রাইড ছিল, যেটা আমরা নিয়েছিলাম। একটা বোটের মধ্যে নিচে পুরোটা গ্লাস লাগানো, এবং এটি ম্যাগনিফাইং গ্লাস, এবং বোটটা তারপর আমাদের যেখানে কোরাল মাছ এগুলো থাকে সেইখানে বোটটা নিয়ে গেছিলো, যাতে ওই নিচের গ্লাসগুলো দিয়ে একদম জলের নিচের যে কোরাল মাছ বিভিন্ন রকম আমরা যাতে দেখতে পাই। তো সেই রকমই এখানে ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য। এই রাইডটা বেশ ভালো, যেহেতু কাউকে জলে নামতে হচ্ছে না বা কোথাও যেতে হচ্ছে না। আমাদেরও মোটামুটি লেগেছে। এবং বোটে একজন দাদা ছিলেন, তিনি সব ওই কোরালগুলোর নাম মাছগুলোর নাম সব কিছু এক্সপ্লেন করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। এছাড়াও আমাদের সাথে আরও একটা ফ্যামিলি উঠেছিল এইখানে, যাদের অনেকগুলো বাচ্চা ছিল। তারা তো এই মাছগুলো দেখে ভীষণই খুশি হয়ে গেছিল। সবাই খুব চিৎকার চেঁচামেচি করছিল বাচ্চাগুলো এই এত মাছ টাছ দেখে। আর একটা যে জিনিস জানেন, ওই যে 20 টাকার পিছনে যে একটা দ্বীপের ছবি থাকতো, এটাই তারই ছবি। 20 টাকার পিছনে নর্থ বে আইল্যান্ডেরই এই ছবিটা রাখা রয়েছে। এরপর আমরা নর্থ বে থেকে ফেরা শুরু করলাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। ওই আধ ঘন্টা মতন সময় লাগে। দেখতে দেখতে চলেও এলাম এই যে পোর্ট ব্লেয়ারের যে আবারদিন জেটিটা, ওর সামনেটাতেই চলে এলাম, যেখান থেকে আমরা ফার্স্ট বোটে উঠেছিলাম। এটা সেই জায়গাটাই। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে দেখুন, হাওয়ায় ভাসছে। সত্যি যখনই দেখি মন ভরে যায়। এরপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর লাঞ্চটাও আমরা করে নিলাম। লাঞ্চ করে হোটেলে আমরা রওনা দিলাম চিড়িয়া টাপুর উদ্দেশ্যে। চিড়িয়া টাপুতে সানসেট নাকি খুব ভালো দেখা যায়। এই যে এই জায়গাটা দেখুন। আর এখানে না প্রচুর পরিযায়ী পাখি আসে, তো বিভিন্ন রকম পাখি দেখতে পাবেন, আর খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। একটু ঝালমুড়িও কিনে নিয়েছিলাম, আর ডাবও খেয়েছিলাম ওইখানে। সত্যি আন্দামানে এসে ডাব খাবো না তাই কখনো হয়? তাই ডাব খেয়েছিলাম, আর একটু এই ঝালমুড়ি খেয়েছিলাম দুজনে মিলে। আর এই সুন্দর দৃশ্যটাকে মন ভরে উপভোগ করছিলাম। তারপর এখান থেকে ফিরে বিকেলবেলায় হোটেলে পৌঁছে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। ওই একটু স্যান্ডউইচ ছিল, আর ওই ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল। আর হ্যাঁ, ওরা না সকাল সকাল আসতেই আমাদের এই ফুলের বুকেটা দিয়েছিল। তারপর রাতে তাড়াতাড়ি ডিনারটাও সেরে নিয়েছিলাম। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।